ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ ধলাই জেলা কমিটির দ্বিতীয় বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে আজকে আমাদের যে হল সভা, এই হল সভায় উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি বিকাশ দাস মহোদয়, ত্রিপুরা শ্রমিক অটোরিক্সা শ্রমিক সংঘ ধলাই জেলা কমিটি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি শ্রী চন্দন ভূমি মহোদয়, উপস্থিত আছেন উত্তম অধিকারী বিশিষ্ট সমাজসেবী, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিপ্লব দেববর্মা সহসভাপতি বিএমএস ধলাই জেলা কমিটি, এবং সুশান্ত রুদ্রপাল মহোদয়, উনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এবং উপস্থিত অন্যান্য যারা এই জেলা থেকে বিভিন্ন সাবডিভিশন থেকে যারা রিপ্রেজেন্ট করছেন, এবং আমাদের মিডিয়া বন্ধু সহ সবাইকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। যেহেতু শ্রমিক শব্দ আছে আমাদের এখানে, বিএমএস এর উদ্যোগে মজদুর সংঘের শাখা সংগঠন হিসাবে আপনাদের আজকে অটোরিক্সা সঙ্গে যারা যুক্ত, 3 বছর পর যেহেতু ত্রিবার্ষিক সম্মেলন, আমরা আজকে এখানে আবার মিলিত হয়েছি। 3 বছরে আপনাদের বিভিন্ন যে কর্মসূচি ছিল 3 বছর আগে, 3 বছর পরে আপনারা কতটুকু সেই কর্মসূচি সফল করতে পেরেছেন, পালন করতে পেরেছেন কর্মসূচি, তার সাথে আপনাদের যে বিভিন্ন সুবিধা যেগুলি সমাধানের চেষ্টা আপনারা গত 3 বছরে করেছেন, তার আলোচনা হয়তো এখানে হবে। আমি বিএমএস এর এবং যারা নেতৃত্ব বসা এখানে মঞ্চে, তাদের সঙ্গে যত কথা বললাম, ওনারা বললেন যে সেকেন্ড সেশন আপনাদের হবে, সাংগঠনিক আলোচনা হবে, আপনাদের সংগঠন নিয়ে আপনাদের একটা নিজস্ব চিন্তাধারা আলোচনা, সেটা আপনারা করবেন। তো এটা যেহেতু প্রথম সেশন, ইনঅগারাল সেশন, এখানে আমরা যারা আপনাদের সঙ্গের সদস্য নই, আমাদের কথা বলা, তার জন্য হয়তো আমি খুব তাড়াতাড়ি সুযোগ পেলাম কথা বলা, কিন্তু আমি মানসিকভাবে এখানে 2টা পর্যন্ত থাকার জন্য আমি এসেছি, কারণ 11টায় আমাকে বলা হয়েছিল আজকে। আমি এরপরে আমাদের সঙ্গীবাবুকে আমি রিকোয়েস্ট করলাম, বৃষ্টিও হচ্ছে আগরতলায়, ত্রিপুরা যে রাস্তা একটু খারাপ, আমাকে 11:30 পর্যন্ত যাতে সময় দেওয়া হয়। আমি 11:35 আমি টাউনের সামনে এসে হাজির হয়েছি, হয়তো 5 মিনিট আগে লেট আমি। যাই হোক, সুন্দর পরিবেশে শৃঙ্খলা সঙ্গে আমাদের সম্মেলন শুরু হয়েছে। বাইরে যে পতাকা উত্তোলন থেকে শুরু করে আমাদের পুষ্পার্ঘ এবং এই যে শোক প্রস্তাব, তারপরে স্বাগত ভাষণ, এই যে আমাদের কর্মসূচি খুব ভালোই চলছে। আমি প্রথমে একটু অন্য কথা বলার চেষ্টা করব, শেষে আপনাদের সংগঠনে আমি আসছি। উত্তমদা বলার চেষ্টা করেছেন একটা কথা, যে কর্মচারীদের, শ্রমিকদের, সাধারণ মানুষের এখন রাজনীতি করা, সংগঠন করা, সভা সমিতি করার একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এই কথা শুনে হয়তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই কথা বলার কি প্রয়োজন আছে? আমি এই জন্য এই কথাগুলি বললাম যে একটা সময় সংগঠন করা আমার অধিকার ছিল না। যখন বামপন্থীদের সরকার ছিল তখন বামপন্থী সংগঠনে থাকতে হবে, ওই সংগঠনের সাথেই আমাকে যুক্ত থাকতে হবে, সদস্যপদ নিতে হবে,
এবং চাঁদাও দিতে হবে। আজকে গত 18 নির্বাচনের পরে ত্রিপুরা রাজ্যে কিন্তু সেই পরিস্থিতি আনে। মাঝে মধ্যে আমরা তার জন্য একটু রসিকতা করে বলি, হয়তো আমরা বেশি স্বাধীনতা দিতে গিয়ে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও হয়। কিন্তু আমরা যেহেতু রাষ্ট্রবাদী দল, এখানে আমাদের স্বাগত ভাষণে যিনি বলেছেন, তিনি এই কথাগুলি বলেছেন, রাষ্ট্রবাদী, রাষ্ট্রপ্রেমী। এবং আমাদের যে শুরুতে যে গানটা আমরা গাইলাম, সেই গানের যে অর্থগুলি আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, সবার কাছে গানটা দেওয়া হয়েছে, তিনি বলেছেন মানবতার যে শব্দ, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা বিচার করি, রাষ্ট্রপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আমরা চেষ্টা করি, রাষ্ট্রপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করি। অর্থাৎ রাষ্ট্র যখন থাকবে তখন আমরা থাকবো, আমরা নাগরিক যাবো। রাষ্ট্রের মধ্যে পরিবেশ যখন শান্তিপূর্ণ পরিবেশ থাকবে তখন কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো। আর রাষ্ট্রের যিনি প্রধান, তিনি আমাদের সেবক হিসেবে কাজ করছেন যে জায়গায়, তার জন্য সেখানে আমাদের গ্যারান্টি আছে যে এই রাষ্ট্রের মধ্যেও শান্তি হতে উনি দেবেন না। তার প্রমাণ আমরা আমাদের করোনার সময় আমরা দেখেছি। তার জন্য তিনি দেশবাসীকে যে কথা বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন, তিনি সেই কাজটাও করেছেন। আমাদের মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার হওয়ার পর থেকে আপনারা দেখেছেন আভ্যন্তরীণ যে নিরাপত্তা এবং বৈদেশিক নিরাপত্তা, আমি যদি বলি, বিদেশ থেকে ঘন ঘন এসে আমাদের বর্ডারে আক্রমণ করে চলে যাও, বোমাবাজি, হাঙ্গামা, এই সবগুলো অনেকটা কমেছে। এবং দেশের মধ্যেও যেটা মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ, এটাও এখন অনেকটা কমেছে। ফলে পুরো দেশের মধ্যে একটা শান্তি পরিবেশ ফিরে এসেছে। ত্রিপুরা রাজ্যে তার বাইরে এখানে যে উগ্রপন্থীর সমস্যা ছিল একসময়, আমাদের সরকার কড়া হাতে মোকাবেলা, সরকার আসার পর থেকে আপনারা দেখেছেন আম মাসা আমাদের স্কুল মাঠে আমরা 180-85 জনকে আমরা যোগদান করিয়েছিলাম, তৎকালীন মুখ্যমন্ত্রী এবং আমিও ছিলাম। যদিও এখনো মাঝে মধ্যে এগুলি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাকিটা সবটাই কন্ট্রোলে আছে। 2 শ্রমিক 3 শ্রমিককে অপহরণ করে অনেক কিছু করার চেষ্টা করেছিল। আমাদের সরকারের যে সিদ্ধান্ত, কড়া ইমেজ, যে কড়া বার্তা, তাতে কিন্তু উগ্রপন্থীরা এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমাদের লবণছড়া এলাকা, গঙ্গানগর থেকে শুরু করে কয়েকটা জায়গায় তারা ঘোরাফেরা করেছিল 4-5 জনে। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এই এলাকার মানুষ, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন আমাদের কর্মী সমাজের মানুষের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীকে আমি নিজেই ব্রিফ করলাম। আমি বললাম, দাদা এমন এমন অবস্থা, আপনি চারিদিক থেকে নিরাপত্তার ব্যবস্থা ইয়ে করুন, দেখবেন প্রেসারে তারা কোনো দিকে যেতে পারবে না। এবং রেজাল্টটাও তাই পেয়েছি আমরা, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, তো আমরা যদি পাকিস্তানে সার্জিক্যাল করতে পারি, আমার রাজ্যের মধ্যে কেন করতে পারবো না? এটা একটা দিক। আমি শান্তির পরিবেশ যে উল্লেখ করলাম, তার জন্যই কথা উল্লেখ করলাম। এখন গণতান্ত্রিক পরিবেশ যেটা, আপনারা যারা শ্রমিক, আমি আমাদের কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গ না বলে আমি সোজাসুজি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই। যারা অটো রিক্সার সঙ্গে যুক্ত, আজকে যদি সিপিএম এর রাজত্ব থাকতো তাহলে কিন্তু নির্বাচন আরো আসান। এখন থেকে কিস্তিতে আপনাদের কাছ থেকে টাকা তোলা শুরু হয়ে যাবে। হয়তো 500 টাকা দিতে হবে, 5 কিস্তিতে দেওয়ার জন্য বলতো, 100 টাকা করে 500 টাকা দিতেই হতো আপনাদেরকে। আমার জানা নেই, বা আমি আমরা বিশ্বাস করি যে আমাদের সরকার, আমাদের দল এভাবে আমরা টাকা দেবে। এবং আপনাদের সংগঠনের একটা নিয়মে কিছু কন্ট্রিবিউশন হয়, এটা ঠিক, কিন্তু জোর করে আমরা কারো কাছ থেকে নেই না। এই পরিবেশটা এখন আমাদের নেই। এই পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। আমি এমপি হয়েও মাঝে মধ্যে আমার নানান প্রশ্ন আমার মনের মধ্যে জাগে। তো আপনারা তো আরো শ্রমিক, প্রত্যেক দিন আপনারা কঠোর পরিশ্রম করে 100-200 টাকা 500 টাকা যাই ইনকাম হয় তা দিয়ে সংসার চালান, কষ্ট আপনাদের বেশি। আর আমিও যে পরিবার থেকে আমি এসেছি এই জায়গায়,
আমিও কিন্তু বেশি বড় পরিবার থেকে নেই, বাবা সামান্য বেতনে চাকরি করতেন, সেই বেতন দিয়ে আমরা 3-4 জন আমরা পড়াশোনা করেছি, কষ্টে আমাদের সংসার ছিল, আমি তার জন্য জানি। তাহলে আমাদের তো আরো বেশি কষ্ট, আপনাদের নানা সমস্যা নানা দাবি থাকতেই পারে এবং আছে। আপনাদের আমাদের বিকাশ বাবু থেকে শান্তিবাবু একটু আগে আমাদের সঙ্গে যে কয়েকটা কথা আলোচনা হয়েছে, আমি মোটামুটি একটা জিনিস আমি রপ্ত পেয়েছি। আপনাদের এখানে আমরা হয়তো বা লাইসেন্স আমরা ঠিক মতো দিতে পারিনি, ওনারা বলেছেন আমাদের এখানে একটা বিউসি করা, এই যে সিএনজি স্টেশন করা ইত্যাদির কথা এসেছে। আমি এমনিতে কেন্দ্রীয় আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী যখন এসেছিলেন, রামেশ্বর তেলি আজাদি কা অমৃত মহোৎসব আমরা যে দশমী রাতে করেছিলাম, সেই সময় কথা আলোচনা হয়েছে। আজকে এখান থেকে যাওয়ার পরে এই 1-2 দিনের মধ্যে আবার আমাদের বৈঠক আছে একটা। আমি অবশ্যই এই যে সিএনজি স্টেশন করা এবং যে আপনাদের পারমিট সম্ভবত এই ব্যাপারটাও আমি আলোচনা করছি। নতুন ডিএম এসছে আমাদের নতুন ডিএম এসছেন, সবে মাত্র তিনি দায়িত্ব নিয়েছেন। আমি ওনার সঙ্গে কথা বলবো যাতে 4টা সাব ডিভিশন, আমাদের গন্ডাছড়া সাব ডিভিশন, আমবাসা, লংতরাই ভ্যালি এবং কমলপুর, 4টাই, এই 4টা থেকে অন্তত 20-22টা অন্তত আমরা যাতে নতুন করে দিতে পারি সেই চেষ্টা আমি করব। আর সিএনজি স্টেশন অত্যন্ত ভালো প্রস্তাব, কারণ আমাদের উত্তর ত্রিপুরা বা কোয়ায় বা ওয়েস্টে সাউথে আমরা সব জায়গায় আমরা করেছি, কিন্তু আমাদের ধলাই জেলা এখানে এখনো বাকি আছে। এটা অত্যন্ত দরকার, সেটা নিয়ে আপনাদের সঙ্গে এখন এরকম আরো নানান আপনাদের দাবি থাকতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো দাবি কিন্তু সরকারি এটা একসঙ্গে হয়তো বা নাও হতে পারে, সরকারেরও একটা সময় লাগবে। তো মানে স্টেপ বাই স্টেপ এগুলি আমাদের পূরণ করা, কিন্তু আমাদের সরকার দায়িত্বের সঙ্গে এইসব কাজগুলি করছে। কারণ মাত্র 4-4.5 বছরে আমরা যদি সবটাই আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, চিন্তা করি যে এই সরকার থেকে আমরা কিছু পাচ্ছি না, তাহলে আমাদের দুর্বল। এই পরিবেশটা যে পরিবেশ এখন আছে, এটা হয়তো আমরা হারাবো। তার জন্য একটা সরকারের সহযোগিতা করা, এই সরকারকে ধরে রাখা। অন্তত দেখুন, আমি গত পরশুদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ঘন্টা আমি বৈঠক করেছি। এই পুরো দলাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। মেডিকেল কলেজের আমি সেদিন ফোন করেছি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে, ডিরেক্টর থেকে হেলথ, এখানে একটা সমস্যা ফান্ডিং নিয়ে আছে। প্রায় 1100 কোটি টাকা আমাদের মেডিকেল কলেজ করতে হবে, জায়গা 2 জায়গায় একটা তো এখন যে অবস্থা, রাজ্য সরকার যে পদ্ধতিতে প্রসেস করেছিল, সেখানে রাজ্য সরকারের পক্ষে ওই টাকা বিয়ার করা সম্ভব না, তার জন্য একটু লেট হচ্ছে। কিন্তু মাঝখানে কিছু একটা সময় রাজ্য সরকারের ইয়েরা, আমলারা আমার সঙ্গে এই তথ্যগুলি তারা শেয়ার করে দেয়। ফলে আমাকে দিল্লিতে যে দরবার করতে হবে, আমার কাছ থেকে রাজ্য সরকারের পেন্ডিং কাজগুলিকে দিল্লিতে গিয়ে দরবার করা, মন্ত্রীর সঙ্গে দেখা করা, প্রধানমন্ত্রী অফিসে চিঠি লেখা, এই কাজটাকে তাড়াতাড়ি করা। কিন্তু আমার সঙ্গে তারা শেয়ারটা করে নিন কিছু কিছু তথ্য, আমি বারবার বলেছিলাম। ফলে এই জায়গায় আমি মুখ্যমন্ত্রীকে অবহিত করলাম। অনেক রাস্তা, সরকারের রাস্তার লিস্ট বেরিয়েছি, আমার সাথে বেরিয়েছি, গন্ডাছড়ায় 17টা রাস্তা শহর পুরো ধলাই জেলার কিছু কিছু রাস্তা মেরামতের বেরিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিনে আমি ওনাকে আরো অনেক কিছু বলেছি, আমাদের বিধায়কও বলেছে। ইলেকশনকে সামনে রেখে আমরা চেষ্টা করছি, কিন্তু এটা একটা সময়ে হবে। আমরা চাইলেও রাস্তার কাজ কিন্তু আমরা 2 বছরে করতে পারবো না, এমন অনেক রাস্তা আছে। যেমন মালদাপাড়া, গঙ্গানগর থেকে মালদা যাওয়ার এই রাস্তা আমি জানি 27 বছর যাবত ঠিক হয়নি। এসএসসিএল এর একটা কোম্পানি আছে, এরকম আপনাদের বাসাতে রাস্তা নেই। তো এইগুলিকে ক্যান্সেল করে আমার নতুন করতে আমাদের অনেক সময় লেগে গেছে, যেটা আমার ঘন্টা চালাতে এরকম প্রায় 7টা কাজ আছে এসএসসিএল এর। 23 কোটি টাকা, 11 কোটি টাকা, এরকম বড় বড় অ্যামাউন্টের টাকা কাজ।
তো এইগুলি যেমন তো আপনাদের এরকম অনেক কিছু আছে আমি জানি, কিন্তু এইগুলি আমাদের সরকার থাকলে প্রচেষ্টা চেষ্টা এবং আগামী দিনে হয়তোবা একের পর এক হবে। এখন আমাদের এই সরকারকে রাখার ক্ষেত্রে আমাদের কতগুলি দায়িত্ব থাকে, যেহেতু আমাদের চাঁদা জুলুম নেই, যেহেতু আমাদের শ্রমিকদের সাথেও ইতিমধ্যে আমাদের সরকার অনেক কিছু ভূমিকা গ্রহণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, কর্মসূচি নিয়েছে, এই শ্রম কার্ড থেকে শুরু করে নানা ধরনের কিছু কিছু আমাদের সরকার, এবং বিপদকালীন সময় এই যে করোনার সময় আগামী দিনেও আমাদের আলোচনা হচ্ছে। তো এইগুলি দেওয়ার জন্য আমাদের সুযোগ এবং আমাদের পরিবেশ থাকা দরকার, আমাদের সরকার থাকা দরকার। আমি মনে করি সব থেকে অটো রিক্সা শ্রমিক যারা, আপনাদের সঙ্গে মানুষের সম্পর্ক সব থেকে বেশি হয়। যেমন ধরুন আমি এমপি, আমাদের এখানে যারা সম্বন্ধা কথায় কথা বলবো, ওনার কাছে হয়তো অনেক কথা বলবেন না, উত্তমদার কাছে অনেক কথা বলবেন না। আপনাদের অটোতে যখন কেউ কোনো প্যাসেঞ্জার উঠবে, কোন দল কোন পার্টি নির্বিশেষে সবাই উঠে আলোচনা হয়, আমরা তখন শুনি মানে অন্যের মাধ্যমে যে এই ব্যাপার নিয়ে এখন অটো রিক্সায় আলোচনা হয়, রিক্সায় আলোচনা হয়, গাড়িতে আলোচনা হয়। তাহলে ওই আলোচনার সময় আপনাদের একটু জবাব দেয় যে না ব্যাপারটা এমন, না ব্যাপারটা এমন। এই জায়গায় আপনাদের ভূমিকা আছে। তো সব থেকে রিক্সা গাড়িতে অটোতে তো মানুষ চলে, এবং আলোচনা সরকার বিরোধী হয় অনেক সময়। বামপন্থীরা তারা খুব চালাক, বিষয়টি এমন ভাবে তারা উপস্থাপন করবে যে শেষ পর্যন্ত সরকারের গায়ে দিয়ে পড়বে। তারা সরাসরি বলবে না সিপিএম ভালো, সিপিএম আবার ফিরিয়ে আনা দরকার, এই কথা বলবে না, হয়তো তার সাহস করে না। কিন্তু বুদ্ধি এমন ভাবে তারা প্রয়োগ করে যে তারা যেটা চায় সেটাই মানুষ বলে দেবে। আর ইতিমধ্যে যে সমস্ত এলাকায় আইপিএফটি হোক, তিপ্রা মাথা হোক, যেখানে যে অটো স্টেশন বা গাড়ি স্টেশনে তাদের হাতে একটু ওই কি বলে টিকিট কাটার যে ইয়েটা, রসিদ কাটার পাস নাকি বলে ওইটা ছাড়পত্র, ওইটা যদি তাদের দায়িত্বে পড়ে তাহলে কি অবস্থা হয় আপনারা দেখতে পেয়েছেন। আমি তো দেখছি কন্যাছড়ায় আইপিএফটির এমএলএ হওয়ার পরে বিভিন্ন জায়গায় পুরো মোটর স্ট্যান্ড থেকে টিভি ফার্নিচার পর্যন্ত বাড়ি ঘরে নিয়ে যায় তারা। এমন ভাবে তারা মানে সন্ত্রাস করে। সিপিএম সরাসরি একটু না করলেও তারা চাঁদার জন্য বিভিন্ন ভাবে হয়রানি, এই যে পারমিট ক্যান্সেল করা ইত্যাদি ভয় দেখানো বিভিন্ন ভাবে তারা করত, কিন্তু আজকে আমরা সেটা করি না। তো তার জন্য এখন কি বলবে তারা, কোন জায়গায় যদি একটু রাস্তা খারাপ হয় বলবে আহা এটা তো আমাদের সময় আমরা করেছিলাম, এখন এই বিজেপির আমলে তার হবে না, হয় না। তো এরকম অনেক নানান বিষয়, নানান সমস্যাকে তারা অন্যভাবে উপস্থাপন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। তো তার জন্য যেহেতু আমরা রাষ্ট্রবাদী দল, আমাদের কেন্দ্রীয় কমিটি কিভাবে কাজ করছে, রাজ্য সরকার কিভাবে কাজ করছে, একদম গভীরে গিয়ে একটা চিন্তা করা। আমি বারবার বলি, ত্রিপুরা রাজ্যে আমরা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করি, একটা সিস্টেমকে মানে বন্ধ করে আরেকটা সিস্টেম আমরা লাগু করার চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হলেও অনেক ক্ষেত্রে আমরা এখনো অসফল, এটা আমি স্বীকার করি। যেমন এই বিএমএস কে আমরা এখন সেভাবে গুরুত্ব দিতে পারিনি। বিএমএস এর সাথে যারা যুক্ত, আরো আপনারা যারা আছেন, আপনাদেরকে আমরা ঠিক মতো আমরা ব্যবহার করতে পারিনি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু সাথে সাথে দলের মধ্যে আমাদের, আমি এটা আপনাদের একদম আশ্বস্ত করতে পারি যে আমাদের দলের মধ্যে আমাদের অনেক আলোচনা হচ্ছে যে আপনাদেরকে আরো কিভাবে আমরা কাজ করার সুযোগ দিতে পারি। কারণ আপনাদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ চলতে পারে না, এই রাজ্য চলতে পারে না। এই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের অবদান আছে, সব থেকে অগ্রণীয় ভূমিকা পালন। তার জন্য আপনাদের অনেক ধরনের ভূমিকা আপনাদেরকে নিতে হবে। একটা হচ্ছে পরিবারের কর্তা হিসেবে, অন্যদিকে পাড়ার সামাজিক মানে আপনাদের দায়িত্ব, অন্যদিকে এই রাজ্যের দেশের নাগরিক হিসেবে এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে।
আমরা এমন কোনো ব্যবহার যাতে না করি, যাতে গ্রামের কোনো জনজাতি মহিলা আপনাদের অটোতে চড়ার পরে পাড়ায় গিয়ে যদি না বলে যে ওই এলাকার মানে আমাদের গাড়ির ড্রাইভার বা অটো চালক এরকম, তারা খুব খারাপ ব্যবহার করে। আর তার মধ্যে যদি আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত থাকা এরকম লোক হলে তো আরো বেশি আমাদের বক্তব্য। কারণ আপনারাও আলোচনা করেন, আমি যতটুকু জানি যে অন্য দলের সঙ্গে অন্য কর্মীর সঙ্গে আমাদের কর্মের পার্থক্য কোন জায়গায়? ব্যবহার, চিন্তাধারা, ব্যক্তিত্ব। আমরা কাজ এবং চিন্তাধারা এবং আমাদের ব্যবহারে আমরা অন্যদের সঙ্গে পার্থক্য আমাদের বোঝা, পরিষ্কার পার্থক্য। তাহলে আমি দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, সমাজের নাগরিক হিসাবে এবং সংঘের সদস্য হিসাবে আমার ব্যবহার এমন হতে হবে যাতে আমার অটোতে আমার গাড়িতে যাওয়ার পরে আমি পুরো যে 10 মিনিট রাস্তা আমি যাই, ওই আমার প্যাসেঞ্জার যতজন তাদের সঙ্গে কথা বলা, কোন পাড়ায় থাকে, কি করে, আপনাদের পাড়ার অবস্থা কেমন, ওইখানে সামাজিক অবস্থা কেমন, ওইখানে যে পরিবেশ এটাকে কিভাবে পাল্টানো যায়, আপনার সঙ্গে ওনার মতামত সেখানে যদি বিনিময় হয় তাহলে ওনারও লাভ হবে, আপনারও লাভ হবে। এইভাবে একটা পরিবেশ যেটা তৈরি করি আমাদের এই এলাকায়, কোনো জেলাতে, ঢালাই জেলায়। আমার এখনো মনে আছে, আমি তখন শিক্ষক, আমি অরুণাচলে গিয়েছিলাম একবার, 2004-5 হবে সম্ভবত। দ্যাট এফেক্টেড পিপলস ফোরাম নামে একটা ইন্টারন্যাশনাল সেমিনারে পার্টিসিপেট করার জন্য ত্রিপুরা থেকে আমরা 3 জন গিয়েছিলাম। দম্বুর দ্যাট এফেক্টেড পিপলস ফোরাম নাম দিয়ে আমরা ইটানগরে গিয়েছিলাম। ইটানগরে গিয়ে একটা গাড়ি রিজার্ভ করে আমরা একটা শহর পরিক্রমা বিভিন্ন জায়গা দর্শনের জন্য গাড়ি অটো রিজার্ভ করতে গিয়েছিলাম। যে ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করলাম ওই ব্যক্তি বলল 500 টাকা লাগবে। তো আমরা তো বটতলা, আমাদের আগরতলায় আমরা অভ্যস্ত, একটা রিক্সাকে ছেড়ে দিয়ে আরেকটা রিক্সা ধরি, কত? 120 টাকা। আরেকজনকে যদি জিজ্ঞেস করি 110 টাকা, আরেকজন হয়তো 100 টাকা বলবে। আমাদের ত্রিপুরা যে আমি বলছি, আপনারা খাওয়ার পাবেন না, যেটা বাস্তব। ইটানগরে যে ব্যক্তিকে জিজ্ঞেস করলাম 500 টাকা, আরো 3 জনকে জিজ্ঞেস করলাম, সবাই 500 টাকা বললো। আমরা যখন বললাম লাস্ট ব্যক্তিকে চলো, बोला ना भैया आप इनको पहले बोला था, आप इनको लेके जाइए। যে ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করেছিলাম ওই ব্যক্তির গাড়িতে উঠতে হলো আমাদের, এটা আমি জীবনে বলবো না। অর্থাৎ দেখুন, 3 জনের সঙ্গে আমরা কথা বললাম, কিন্তু তারা লক্ষ্য করলো যে আমরা প্রথম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম। তো তারা চিন্তা করলে না, যেহেতু ওই ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করেছে এবং সেই নাম তুই নিয়ে যাক, দ্বিতীয় যখন আসবে তারা এইভাবে করে, অর্থাৎ ব্যবহারটা, সিস্টেমটা। এখানে বিদেশে থেকে বাইরের মানুষ যারা যায় তাদের তো জানা থাকে না কে কেমন কোন পরিবেশে, কিন্তু আমরা যদি এরকম একটা সিস্টেম করতে পারি, আমাদের মধ্যে ভুল বোঝাপড়া যদি এমন হয়, তাহলে না তুমি নিয়ে যাও, তাহলে সে বলবে না তুমি নিয়ে যাও। তো এরকম একটা আমাদের ভূমিকা, যে পজিটিভ সবসময় থিঙ্কিং, চিন্তা করা। তাহলে পুরো জেলার পরিবেশটা দেখেন, আপনাদের দ্বারাই আমরা অনেক কিছু শিখবো। অনেক ভদ্রলোক আছে আমি জানি, আমি নিজে একটা সময় রিক্সা চড়তাম, চড়তাম, আমি সবার একটা সময় ফলো করি। আমরা যারা ভদ্রলোক হয়ে যায়, বড় লোক হয়ে যায়, আমাদের ব্যবহার সব থেকে খারাপ কথা বলি। কিন্তু তখনও যদি আপনারা একদম মাথা ঠান্ডা রেখে ভালো ব্যবহার করেন, দেখবেন ওই ভদ্রলোক আপনাদেরকে শিখবেন। তো এই জিনিসগুলি সম্পর্কে আমাদের আরো চিন্তা করা। তো কাজে আমাদের সংগঠন তখনই বাড়বে, যেটা আমাদের সভাপতি বলার চেষ্টা করেছে। সংগঠনের বিস্তার, তার বিকাশ বা তার যে অগ্রগতি আমাদের ব্যবহার, আমাদের কর্মসূচি ইত্যাদির উপরে নির্ভর করবে, আমাদের ডিসিপ্লিন। সংগঠনের কতগুলি নিয়ম কানুন অবশ্যই আছে যে কোনো সংগঠনে, এটাকে ফলো করা হবে। তাহলে কি হবে, সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যাবে। যখন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, তখন বলবে দূর বিএমএস করে আমার লাভ নেই, এখানে খালি এই সমস্ত নিয়ে আলোচনা হয়, কোনো নিয়ম নেই, কানুন নেই, কেউ কাউকে মানে না। ফলে কি হবে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, দুর্বল হবে সংগঠন। নেতা বা দায়িত্ব যে কোনো ব্যক্তি হয়তো বা এক সময় একবারেই হবে,
একটা সময় তো এট এ টাইম দুজনকে তো দেওয়া যাবে না সভাপতি। আমি সহ সভাপতির দায়িত্ব পেলাম, এটাও বড় না আর ছোট না। আমি সাধারণ মেম্বার হলাম, এটাও ছোট না। আমি মেম্বার না করবো, সাধারণ একটা সদস্য পদ নিয়ে একটা এই সঙ্গে সঙ্গে আসি, কিন্তু আমার চিন্তাধারা, আমার ব্যবহার, আমার কাজ যদি এমন হয় তাহলে সংগঠনের যিনি নেতৃত্ব তিনি কিন্তু নজর দেবেন আপনার, তাকে হয়তো বা কয়েক বছরের মধ্যে 3 বছরের মধ্যে নিয়ে যাবেন একদম শীর্ষস্তর। আমি তো দেখেছি, আমি এখন যে সংগঠনের সাথে যুক্ত, অনেক মানুষ আমাদের দলীয় সবাই সবার না, অনেকে আমাকে উত্তেজিত করার চেষ্টা করে। তো আমি একটাই চিন্তা করি, রেবতী ত্রিপুরার নেচারটাই একটু সাধারণভাবে থাকা এবং খুব পিসফুলি থাকা। আমি এটাকে যদি নষ্ট করি তাহলে আমি আমার জায়গায় থাকতে পারলাম না, ও সফল হলো, আমি বের করবো। আমি তার জন্য এইভাবে থাকার চেষ্টা করি। দিল্লিতে অনেক সময় এমপিদের চেহারাটা অন্যরকম থাকে, দিল্লির অনেক, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গায় এমপিদের চেহারা আপনারা দেখবেন একবার দিল্লিতে গিয়ে, এবং কারোর সাথে দেখা করার জন্য যাবেন, কি ভয়ানক পরিস্থিতি। গ্যাপ থেকে মানে বকুনি খেতে খেতে এমপি পর্যন্ত বকুনি মানে শুনবেন। আমি চিন্তা করি মাঝে মধ্যে, আচ্ছা এই হলে এমপি হয়, তো আমি মনে করি তাহলে আমি এখনো হতে পারি। আমি পলিটিশিয়ান, আমি এটা সব সময় করি। হ্যাঁ হতে পারি, আমিও মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, 17 বছর চাকরি করলাম, আগে থেকে আমি 67,000 স্যালারি আমি মানে গণতাম। এখন একটু অহংকার আমিও দেখাতেই পারি, এমপির মতো চলতেই পারি, একটু মানে ফোনের মধ্যে অফিসারকে ভোকাভুকি করা, মানুষের সঙ্গে একটু রাগ দেখা, এটা আমিও পারি। কিন্তু হবে কি, না দলের লাভ হবে, না ব্যক্তি আমার লাভ। আজকে আসি নাও থাকতে পারি 5 বছর পরে, কিন্তু দলের জেলার মানুষ আমাকে মনে রাখবে না রেবতী ত্রিপুরা এই জেলার মানুষ। তার জন্য আমি বলি যে আমাদের লক্ষ্য এরকম হওয়া উচিত যে আমরা কি আবার সিপিএম এর পরিবেশ ফিরিয়ে আনবো, যে চাঁদা দিতে 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 এমনিতে আমরা করি। তো ওই যে না সিপিএম এর মিছিলে না গেলে হবে না, অমুক না করলে হবে না, তো এইগুলি আমাদের দিয়ে করা। আর আগামী আপনারা দেখবেন এখন আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আগে জুত আমলে আমরা শুনতাম সিপিএম এর ভাষণে, জুত আমলের সময় অনেক কিছু হয়েছিল, সেটা আমরা জুত আমল যাওয়ার পরে আরো কয়েক বছর আমরা শুনেছি। বিজয় আমলের জেনেভা ভাষণ, জুত আমলের কথা মনে আছে তো, সেই রক্তের রাঙানো দিনের কথা, এখন সব ভুলে একাটা। এখন কেউ যদি কিছু অসুস্থ হয় তাহলে মানিক সরকার থেকে শুরু করে পুলিশ ব্যুরো সদস্য সবাই একসঙ্গে যায়। আর এদিকে সিপিএম এর কিছু হলে কংগ্রেসের বড় বড় তাওয়া নেতারা দিল্লিতে গিয়েও ভাষণবাজি করে। কোন বাড়িতে কি হয় এটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, দিল্লিতে মিথ্যাচার। আমাদের সুধীরবাবু কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে প্রেস মিট করলো, কি বুলডোজার চলে নাকি আমাদের। আর আমাদের মুখ্যমন্ত্রীকে কি নাম দিলেন, রিগি মুখ্যমন্ত্রী নাকি জানেন, ছাপ্পা মুখ্যমন্ত্রী, এরকম কিছু। এটা গণতন্ত্রকে অপমান করা। কম তো চেষ্টা করেনি সিপিএম কংগ্রেস মিলেও তো আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে হারাতে পারেনি। আমরা তো হার মানলাম আমাদের 6 নম্বর আগরতলায়। তো ওই জিতটা কি, ওইটাও কি তাহলে ছাপাবাজি আমরা যদি করতাম তাহলে ওই সিটটা আমরা দিতে পারতাম। সুরমাতে তারা কোন শক্তি বাকি রাখলো, সুরমাতে উগ্রপন্থীর আত্মসমর্পণকারী সমস্ত উগ্রপন্থীদেরকে ঢুকিয়ে দিয়েছে, মানুষ ভোট দিয়েছে আমাদেরকে, আমরা জয়লাভ করেছি। সুরমাতে যদি মাথা জিতত তাহলে সুরমাতে মারপিট প্রচন্ড হতো। সেই দিন প্রায় কমসে কম 2500 যুবক তাদের সারা ত্রিপুরা থেকে জড়ো করেছিল শান্তিবাজার এলাকায়। যাওয়ার সময় ভাঙচুর করেছে কয়েকটা দোকানে। কোন জায়গায় কোন ড্রাইভারের সঙ্গে কোনো ব্যক্তি সম্পর্ক, সেটাকে জাতিগত নিয়ে যাওয়ার চেষ্টা করে কমলপুরের রাস্তাগুলো, আরো বিভিন্ন ভাবে। তো এইগুলি তো আমাদের দেখা, এইগুলি কেন করে সরকার যাতে দুর্নাম হয়, এই শান্তিপূর্ণ পরিবেশ যাতে না থাকে, তার জন্য তারা চেষ্টা করে। আমি আপনাদের একটা কথা আশ্বস্ত করতে চাই, সিপিএম কে
এই রাজ্যে আর ফিরিয়ে আনা যাবে না। আর কংগ্রেস কোথাও 1%-এর জায়গায় 5%, 10% হবে, সরকার আলাদা যাবে না, সরকার হবে না। কারণ তাদের যে নেতৃত্বরা ওই আগরতলায় বসে আগরতলার হিসেবেই তারা করতে থাকে। কোনোদিন কথা ছাড়া এই আমবাসা এই সামনে এসে কংগ্রেসের কোনো সংগঠন তারা করে না। তারা আশা পরে কাজু করে ওই মাথার মতো যারা অস্থায়ী সংগঠন আজকে আছে, আগামীকাল নাও থাকতে পারে, এরকম সংগঠনকে তারা আশা করে। আমরা আমাদের জেপি নাড্ডার সঙ্গে 2 দিনের বৈঠকে পার্টি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা সঠিক সময়ে তার প্রয়োগ দেখবেন। আমি শুধু এই কথা বলবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকলে, সবাই সঙ্গে থাকলে আমাদের কিছু কেউ করতে পারবে না। আবার বিজেপি সরকার হবে, আপনাদের যত সুবিধা অসুবিধা আমরা করব। অনিমেষ ধর্মশুর মাতে এসে ভাষণ করে সুন্দর গাড়ি নাকি আমরা নষ্ট করে দিই, কারণ রাস্তা কেটে আমরা নষ্ট করেছি। আমি বললাম সারা জীবন যাতে এই গাড়িগুলি বৃষ্টি না হয়, নষ্ট না হয়, তার জন্যই তো হাইওয়ে করছি। একটা হাইওয়ে জায়গায় 8টা হাইওয়ে হচ্ছে, আগামী দিন আরো 2-3টা ঘোষণা হবে, এই কয়েক মাসের পরে দেখবেন আপনারা। সব রেডি হয়ে আছে, শুধু ঘোষণা বাকি। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন গত পার্লামেন্ট আমার চলাকালীন, আমি নিজেও ছিলাম ওনার সঙ্গে। আমাদের খোয়াই থেকে একদম পরবর্তী অটল বিহারীর নামে যেটা অটল যে ছিল, অটল বিহারীর সঙ্গে যে রাস্তা দিয়ে ভারতমালা প্রজেক্ট, এরকম আরো 2-3টা রাস্তা আমরা পাচ্ছি। তো কাজে আরো হবে, এগুলি আমাদের দ্বারাই হবে, অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব না। না হলে সিপিএম অনেক কিছু করে দেখাতে পারত। কংগ্রেসের কোনো নেতৃত্ব সারা ভারতবর্ষে নেই। আপনারা দেখবেন দিন কংগ্রেস আরো ক্ষয়িষ্ণু হবে। রাহুল গান্ধীর দ্বারা সম্ভব না, কারণ আমিও এমপি, উনিও এমপি, আমি দেখেছি কাছ থেকে। উনি সেইভাবে দাঁড়াতে পারেন না, আর হাতগুলি ওনার কাঁপে সবসময়। আর 1 ঘন্টার বেশি পার্লামেন্টে তিনি কোনোদিন বসেননি, আমি দেখলাম এই 3 বছরে। আমি কথা বলার সময় মানে তিনি চোখে চোখ মানে রেখে কথা বলতে পারেন না, তিনি দেশ সামলাতে পারবেন আমার মনে হয়। আর কংগ্রেসের মধ্যে এমন কোন নেতা নেই গান্ধী পরিবারকে বাদ দিয়ে নেতা করা হবে। তার জন্য রাহুল মানে যতদিন থাকবে আমাদের জন্য না, আমাদের যদি বলে মাঝে মধ্যে। আর একটা আপনাদের বলি, আমাদের এই রাজ্যে একজন মানে স্বঘোষিত রাজা আছে না, আমি জুনিয়া পুত্রে বলি, ওনার দ্বারা হবে না রাজনীতি। আমি বললাম ওনার মাথায় কি আছে, আমি অনেকবার টেস্ট করেছি, ওনার দ্বারা রাজনীতি হবে না। কারণ উনি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটু হয়েছে করাতে পারবেন ঠিকই, কিন্তু রাজনীতি উনি সজাগ হবেন না। আমি বললাম আপনাদের দেখবেন, মিলিয়ে দেখবেন একসাথে। তো এরকম কিছু লোককে আশা করে আমাদের কংগ্রেস এবং সিপিএম এর হবে না। তো কাজে আমি আর বেশি আলোচনা রাখতে চাই না। আর আমি রাজনৈতিক ভাষণও আমি দেই না, আপনারা জানেন। তো কাজে আপনাদের এই যে সম্মেলন এটা সফল হোক, এবং আপনাদের যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন যে দাবিগুলি, এটা অবশ্যই সরকারের মাধ্যমেই করতে হবে। আর আমাদের সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবসময় কাজ করে। আমরা হয়তো কম সময়ের মধ্যে, আপনারা দেখেছেন আমাদের কিছু অসুবিধাও ছিল, আমাদের মানে অ্যালায়েন্স পার্টনার যে দলটা, তাদের চাপ ছিল আমাদের উপরে। আমাদের দলের মধ্যে কিছু মানে অতি ক্ষমতা লোভী আমি বলবো, তারা কিছু সমস্যা তৈরি করেছিল। নানান কারণে আমরা এই 4-4.5 বছর আমরা আমাদের যেটা পরিকল্পনা, যেভাবে আমরা কাজ করতে চেয়েছিলাম হয়তো পারিনি, কিন্তু এখন আমরা চেষ্টা করছি আবার। তো কাজে এই যে উন্নয়নের গতি ধারা, এটাকে অব্যাহত রাখতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। আমি তো বললাম আপনাদের অটো বা বিভিন্ন গাড়ি যানবাহনের সব থেকে প্যাসেঞ্জার সাধারণ মানুষ নানান আলোচনা হয়। এই সময় আপনারা যদি একটু সঠিক ভূমিকা পালন করেন, তাহলে আমাদের সরকার এবং আমাদের সংগঠনের জন্য খুব ভালো হবে। এই আশাটুকু রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। সবাইকে নমস্কার।